রেকর্ডিং চালিয়ে দিলাম, আমরা শুরু করে দিই আলোচনা। প্রথম আমাদের আর্টিকেল হলো আর্টিকেল 13। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটসে যা যা আপাতত পড়িয়েছি, মানে ফান্ডামেন্টাল রাইটস কি, ব্যাপারটা কি, ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে, বা আর্টিকেল 12 যেটা সেটা আলোচনা করেছি। তো এই নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? মানে কোনো জায়গা কি কোনো অসুবিধা আছে? যদি থাকে তাহলে বলো। মানে কারোর কি কোনো সমস্যা আছে? কেউ কি কিছু বুঝতে কারোর অসুবিধা হয়েছে? হয়নি তো? আচ্ছা, চলো তাহলে আমরা আর্টিকেল 13 থেকে আলোচনা করি। প্রথমে একটুখানি বাংলাটা করে নাও। মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অকার্যকর হওয়া আইন, laws or inconsistent with or in derogation of the fundamental rights to be void. দেখো এখানে যেটা বলা হয়েছে, আমাদের দেশে আইনসভা আছে তো। আইনসভার কাজ কি? আইনসভার কাজ হলো আইন তৈরি করা। এবার আইনসভা বলতে আমরা কি বুঝি? ইউনিয়ন লেজিসলেচারকে বুঝি, মানে যেটাকে তোমরা পার্লামেন্ট বলো। কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয় আইনসভা যার কাজ হলো কেন্দ্রের আইনগুলো তৈরি করা। আবার একইভাবে স্টেট লেজিসলেচার আছে, রাজ্যের আইনসভা, তাই তো, রাজ্যের আইনসভা। তাহলে এখানে কেন্দ্রীয় আইনসভা হোক বা রাজ্যের আইনসভা হোক, যাই হোক না কেন, তাহলে একটা আইন বানিয়েছে, তারা একটা আইন বানিয়েছে, তারা একটা বিল ইন্ট্রোডিউস করেছে, সেই বিল হাউসে পাস করেছে। সেখানে কেন্দ্রীয় আইনসভা হলে প্রেসিডেন্ট সিগনেচার করলে সেটা অ্যাক্টে ট্রান্সফার হয়। রাজ্যের ক্ষেত্রে গভর্নর, সেই রাজ্যের যে রাজ্যপাল, সে সিগনেচার করলে আইনে পরিণত হয়। এইভাবে তো আইন তৈরি হয়। এবার ধরো একটা আইন তৈরি হলো, কিন্তু কোনো কারণে আমরা দেখতে পেলাম যে যে আইনটা তৈরি হচ্ছে সেই আইনটাতে আমাদের মনে হলো সেটা সংবিধান সম্মত নয়, বিশেষ করে সেটা কোনো মৌলিক অধিকারকে ভায়োলেট করছে। এবার আমাদের দেশের নিয়ম কি? আমাদের দেশে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি পার্লামেন্টের ভেতরে কোনো মাথা গলায় না। ঠিক আছে, ধরো একটা আইন তৈরি হয়েছে, ধরো একটা অ্যাক্ট বানানো হয়েছে। এবার সেই অ্যাক্টের হতে পারে 100% আনকনস্টিটিউশনাল, পুরোটাই, পুরো সংবিধানের গোটাটাই আনকনস্টিটিউশনাল, এটাও হতে পারে। বা এটাও হতে পারে যে সেই সংবিধানের 25% আনকনস্টিটিউশনাল, 75% ইজ পারফেক্ট। এটাও হতে পারে, দুটোই হতে পারে। মানে এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে একটা আইন মানে সেই আইনের সবটাই একদম অসাংবিধানিক হবে, মৌলিক অধিকারকে ভায়োলেট করবে, এটা ভাবার কোনো দরকার নেই। 100%ও হতে পারে, আবার হয়তো সাময়িক কিছুটা আনকনস্টিটিউশনাল, বাকি 75%, মানে বাকিটা ঠিকঠাক। এবার আমাদের দেশের এক্সিকিউটিভ আর লেজিসলেচার, এদের মধ্যে কিছুটা কমন পার্ট আছে। মানে তোমরা জানো যারা মন্ত্রী হয়, ইউনিয়ন কাউন্সিল মিনিস্টারের মন্ত্রী হয়, তারা কিন্তু এক্সিকিউটিভ লেজিসলেচার দুটোই। যেমন যদি আমি নরেন্দ্র মোদীর কথা বলি, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট। আবার নরেন্দ্র মোদী বারাণসী থেকে লোকসভার মেম্বার। অমিত শাহ আমাদের দেশের হোম মিনিস্টার, ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট, কারণ ইউনিয়ন এক্সিকিউটিভের ভিতরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকে। তাহলে এই ইউকমে যারা থাকে, যারা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য, তারা যেমন একদিকে আইনসভার মেম্বার, কারণ ধরো ধর্মেন্দ্র প্রধান রাজ্যসভার মেম্বার, পীযূষ গোয়েল এখন লোকসভার মেম্বার হয়েছে, ফর এক্সাম্পল রাজনাথ সিং লোকসভার মেম্বার, ফর এক্সাম্পল আমি বলতে পারি নির্মলা সীতারামন রাজ্যসভার মেম্বার। তার মানে এরা একদিকে যেমন আইনসভার মেম্বার মন্ত্রীরা, তেমন একদিকে এরা আবার এক্সিকিউটিভ বটে, ইউনিয়ন এক্সিকিউটিভও বটে, তাই এটা কমন পার্ট। কিন্তু এই দুটোর মধ্যে একটা কমন পার্ট থাকলেও জুডিশিয়ারি এদের থেকে আলাদা। তার মানে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ভারতবর্ষে, তাহলে জুডিশিয়ারির ব্যাপারে ভারতের ইউনিয়ন এক্সিকিউটিভ বা স্টেট এক্সিকিউটিভ যেমন নাল করাতে পারবে না, তেমন জুডিশিয়ারিও কিন্তু এক্সিকিউটিভ লেজিসলেচারের ব্যাপারে নাল করাতে পারবে না। তো ন্যাচারালি পার্লামেন্টে যদি কোনো আইন পাস হয়, জুডিশিয়ারি নিজে থেকে কিন্তু পার্লামেন্টের ভেতরে ঢুকে বলে না যে আইনটা অসাংবিধানিক
জুডিশিয়ারি নিজে থেকে কিছু করে না। ও 1 মিনিট দাঁড়াতো, হেডফোনটা কানেক্ট করাই, হেডফোন না কানেক্ট করলে তোদের রেকর্ডিংটা আসতে শোনাবে। 1 মিনিট দাঁড়াতো, ভুলেই গেছি রে হেডফোনটা কানেক্ট করাতে হবে। 1 মিনিট আমাকে দে। স্পিকারে ক্লাস হলে কেন সাউন্ডটা স্লো হয়ে যায় বুঝতে পারি না। মানে সাউন্ডটা ঠিক আছে কি এখন? একটু বলতো, কনফার্ম করো তো সবাই। হুম। এবার আমার যেটা বক্তব্য, তাহলে আমি যেহেতু পার্লামেন্টকে মানে জুডিশিয়ারিকে আইনসভার থেকে বা শাসন বিভাগের থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছি, তার মানে যখন পার্লামেন্ট একটা আইন তৈরি করছে তখন কিন্তু জুডিশিয়ারি সরাসরি সেই আইনের ভেতরে অংশগ্রহণ করবে না, মানে দেখতে যাবে না আইনটা কি। তাহলে প্রশ্ন হলো, জুডিশিয়ারি একটা আইনকে কিভাবে অসাংবিধানিক ঘোষণা করতে পারে, বা আইনের কিছুটা অংশকে 25% অংশকে কি করে ঘোষণা করতে পারে? যখন বিং এ পার্সন, তুমি যখন জুডিশিয়ারির কাছে গিয়ে বলবে যে এই যে আইনটা পার্লামেন্ট এনেছে বা এই যে আইনটা রাজ্যের আইনসভা এনেছে, সেই আইনে এমন অনেক কিছু আছে যেটা অসাংবিধানিক, যেটা আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তখন জুডিশিয়ারি কি করবে? আগে যেটা করবে, জুডিশিয়াল রিভিউ করবে। তার মানে আইনটা রিভিউ করে দেখবে যে তুমি যেটা বলেছো সেটা কি। রিভিউ করার পর যদি জুডিশিয়ারি দেখে সত্যি ব্যাপারটা অসাংবিধানিক, দেন সেটাকে কি করবে? নাল অ্যান্ড ভয়েড করে দেবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম কিনা আমাকে কনফার্ম করো। বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ আর্টিকেল কোন জায়গাটা ক্লিয়ার হলো না বল, আমি আবার বোঝাচ্ছি। নাল অ্যান্ড ভয়েড কথাটার মানে হলো আইনটা যে জায়গাটা অসাংবিধানিক, যেমন যদি পুরো আইনটা অসাংবিধানিক হয় তাহলে গোটা আইনটাকেই আর লাগু হতে দেবে না। অ্যাকচুয়ালি কি হয় বলতো, একটা আইন যখন আমরা তৈরি করি সেই আইনটাকে কিন্তু আমাদেরকে লাগু করতে হয়, এনফোর্স করতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল বলছি তোদেরকে, তোরা রিসেন্ট এক্সাম বলতে মনে থাকবে, 2019 সালে মনে আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল, যেটা নিয়ে সেই বিশাল শোরগোল পড়ে গেল, মমতা বললো ক্যা ক্যা ক্যা, মনে পড়ছে? যেটা সিটিজেনশিপ অ্যাক্ট, হ্যাঁ ক্যা ক্যা ছিচি বলেছিল। অ্যাকচুয়ালি সিটিজেনশিপ অ্যাক্টটা কবে তৈরি হয়েছে তোদের সবার মনে আছে, আমি সিটিজেনশিপ পড়িয়েছি 1955 সালে। সেটাই বারবার অ্যামেন্ড হয়েছে। 2019-এ সবচেয়ে রিসেন্টলি অ্যামেন্ড হয়েছিল। তাহলে 2019-এ পার্লামেন্ট সিটিজেনশিপ ল, যেটা 1955 সালে ছিল, সেটাকে অ্যামেন্ড করলো। তাহলে ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল, সিএএ হয়ে গেল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। কিন্তু আমরা দেখলাম ভারত সরকার সেই আইনটাকে লাগু করলো 2024 সালে, মনে পড়ছে? ভোটের ঠিক আগে হঠাৎ করে সেই কাগজে দেখালো সিএ লাগু করলো ভারত সরকার, ভোটের আগে ধামাকা, মনে পড়ছে? তাহলে আমার বক্তব্য হলো, আইন তৈরি হয়েছিল কবে রে? 2019-এ। আইনটা লাগু হলো কবে? 2024-এ। অর্থাৎ আইন তো, আচ্ছা আমার একটা কথা বল, 2023-এ তো অলরেডি আইন হয়ে গেছে 106তম সংবিধান সংশোধনী আইন, যেখানে আমাদের লোকসভাতে এবং ভারতবর্ষে 28টা রাজ্যের বিধানসভায় 33% করে সিট মেয়েদের জন্য রিজার্ভ করা হয়েছে। বল হয়েছে কি হয়নি? 2023-এ হয়ে গেছে আইনটা, হয়েছে তো? তাহলে আমার একটা কথা বল, তোকে যদি জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গের কোন কোন বিধানসভা মেয়েদের জন্য রিজার্ভ, তুই বলবি না স্যার আইনটা তো হয়েছে বাট ওটা এখনো লাগু হয়নি, ওটা এখনো ঠিক হয়নি, ওটা এখনো এনফোর্স হয়নি। আমি বোঝাতে পারছি? তোকে যদি আমি জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গের কতগুলো লোকসভা মেয়েদের জন্য রিজার্ভ, তুই বলতে পারবি না। তোকে যদি আমি বলি জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে কতগুলো বিধানসভার সিট মেয়েদের জন্য রিজার্ভ, তুই বলতে পারবি না। তুই এসটি এসটি বলে দিতে পারবি, কিন্তু তুই বিধানসভার মেয়েদের সিট বলতে পারবি না, কারণ ওমেন রিজার্ভেশনের কথা যেটা অলরেডি আইন হয়ে গেছে সেটা এখনো ভারত সরকার লাগু করেনি। তার মানে আইন তৈরি করলে হয় না, সেই আইনকে লাগু করতে হয়, সেই আইনকে এনফোর্স করতে হয়। আর এই ক্ষেত্রে যদি একবার জুডিশিয়াল রিভিউ করে সুপ্রিম কোর্ট দেখে যে এই আইনের পুরোটা বা কিছুটা অংশ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কথা বলছে, সুপ্রিম কোর্ট কিন্তু ওই জায়গাটাকে লাগু হতে দেবে না।
মানে আর ফার্দার এটাকে এনফোর্স হতে দেবে না, এটাকে পুরোপুরি কাটেল করে দেবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? শুভশ্রী সহ বাকিরা আমাকে বলো। বাকিরা, এই আর্টিকেলের মেন ফান্ডা হলো জুডিশিয়াল রিভিউ। গোদা বাংলায় জুডিশিয়াল রিভিউ এখানে বলা আছে লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড। অর্থাৎ কোনো আইন যদি সেটা ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্ট হয় অথবা সেটা যদি ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু সেই পার্টিকুলার যে আইনটা, সেই আইনটাকে ওয়ান কাইন্ড অফ বাতিল ঘোষণা করে দেওয়া হবে। আমি বাতিল বলি না, আমি লাগু হতে দেবো না, এই কারণে বলি, কারণ আছে কেন বাতিল বলছি না। ধর এমন হতেই পারে যে একটা আইন তৈরি হলো, আইনটার নাম হলো অ্যাক্ট এ। এবার সেটা হয়তো আর্টিকেল 31 কে ভায়োলেট করছিল। কত সালে? না, এই আইনটা তৈরি হয়েছে 1970 সালে। এবার 1970 সালে আর্টিকেল 31 ফান্ডামেন্টাল রাইট ছিল। পরে আমরা দেখলাম 1978 সালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমি আর্টিকেল 31 মানে আমি রাইট টু প্রপার্টির কথা বলছি, সেটা থেকে আমি সরিয়ে নিয়ে চলে গেলাম আর্টিকেল কোথায়? 300 এর ভেতরে ছিল পার্ট 3 তে, চলে গেল পার্ট 12 এ। এই জিনিস হতে পারে তো? এবার দেখতে হবে সেটা সবার জন্য হচ্ছে না তোর জন্য হচ্ছে। যদি তোর জন্য হয় তাহলে নেটওয়ার্ক ইস্যু আমার আছে, তোর আছে। আর যদি সবাই বলে যে শুনতে পাচ্ছে না পরিষ্কার হবে, তাহলে আমার নেটওয়ার্ক ইস্যু আছে। তাই তোমরা একটু বলো। তাহলে নেক তাহলে নেকবার বাকিদের সাথে তোমার কথা মিলছে না। বাকিরা যেখানে পরিষ্কার শুনতে পাচ্ছে তুমি সেখানে পরিষ্কার শুনতে পাচ্ছ না, তার মানে ইস্যুটা তোমার দিক থেকেই আছে। আমার দিক থেকে ইস্যু হলে কেউই শুনতে পারতো না। ওটাই তো বললাম, তাই তোমার দিক থেকে কোনো নেটওয়ার্ক ইস্যু আছে, নেটওয়ার্ক হয়তো মাঝখানে ড্রপ করেছিল তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার ইস্যু। সেটা আমার এই দিক থেকে ইস্যু না, কারণ আমি বাকিদের, এটা হয় কি, যদি আমার নেটওয়ার্কের ইস্যু হয় তাহলে তোরা কেউই শুনতে পারবি না, শুধু তুই নয়, তোর কোনো বন্ধুই শুনতে পারবে না। আর যদি শুধু তুই শুনতে না পারিস তাহলে বুঝবি যে তোর ইস্যু হচ্ছে, বাকিদের ইস্যু হচ্ছে না, মানে আমার দিক থেকে ঠিক আছে। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম। তুই একটা কাজ কর, যদি খুব অনেক সময় এরকম হয় তাহলে একবার ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার রিলগ ইন করে নিস, ঠিক আছে? তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। যদি টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে, নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। যাই হোক, তাহলে আমার বক্তব্য যেটা, সেটা হলো একটা আইন, সেটা ধরে নাও আর্টিকেল 31 এর সাথে ইনকনসিস্টেন্ট ছিল 70 সালে, কিন্তু বাবু 76 সালে তো আর্টিকেল 31 এর ফান্ডামেন্টাল রাইটস নেই। তাহলে 76 সালে আইনটাকে আমি এনফোর্স করতে পারবো? কারণ যে কারণে আইনটা আটকে গিয়েছিল সেই কারণটা তো আর নেই 78 সালে গিয়ে। তাই জন্য এটাকে ক্যান্সেল না বলে ভয়েড বলা হচ্ছে। অজিত, টেকনিক্যালিটিটা বুঝতে পারলি? কেন ভয়েড বলা হচ্ছে, কেন ক্যান্সেল বলা হচ্ছে না? কারণ আজকে যে কারণে মৌলিক অধিকারটা কে লাগু করতে পারছি না, যে কারণে আইনটাকে আমি লাগু করতে পারছি না, হতে পারে সেই মৌলিক অধিকারটাই আজকে থেকে 100 বছর পর আর মৌলিক অধিকার রইলো না। 100 বছর পর যদি সেটা মৌলিক অধিকার না থাকে, তখন তো মৌলিক অধিকারের সাথে ইনকনসিস্টেন্ট হবে না, তখন তাহলে সেটা কনসিস্টেন্ট হয়ে যাবে, তখন আইনটাকে আমরা চাইলে আবার এনফোর্স করতে পারবো। ওই কারণে আইনটাকে পুরোপুরি ভাবে ক্যান্সেল বা বাতিল না করে দিয়ে সেটাকে যাতে লাগু হতে না দেওয়া হয়, সেটার কথা বলছে আর্টিকেল 13। সবাইকে বোঝাতে পেরেছি আমি? সবাই বুঝতে পেরেছো? পলিটি চ্যাপ্টারটা খুব কি খারাপ? অনেকের না খুব খারাপ লাগতো, মোটামুটি এখন আমার কাছে পড়ার পরে একটু কনফিডেন্স আসছে, ভাল লাগছে, মনে হচ্ছে কিছু জিনিস ক্লিয়ার হচ্ছে। এই জিনিসগুলো তোমরা আগেও পড়েছো, আর্টিকেল গুলো, একদম যে পড়োনি কোনোদিনও তা নয়, কিন্তু একটা কনসেপশন ক্লিয়ার হচ্ছিল না, এখন কিছুটা কনসেপশন ক্লিয়ার করতে পেরেছি তো। হ্যাঁ হ্যাঁ, এরপর যদি ইদ্রিস চায় আর আমাদের ডাব্লিউবিসিএস এর ব্যাচ হয়, তাহলে অবশ্যই আবার আরো ভালো করে শেখাতে পারো। এবার সেটা তোমাদের মিরাজ স্যার বা ইদ্রিস স্যার যাইছে কিনা তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো, তখন আরো ডিটেলে পড়াতে পারবো, তখন ক্লাসেস বেশি থাকবে, আর কিছুই না। আচ্ছা, এটা গেল আর্টিকেল 13। ও, সেটার জন্য তোমাদের ইদ্রিস স্যার আছে, সে বলবে, আমি আর কি জানি, আমরা তো বাইরের লোক। ঠিক আছে, তোমাদের মিরাজ স্যার, ইদ্রিস স্যার এরা তো জানবে।
ঠিক আছে, ক্লাস হলে তো ভালোই হয়। ইদ্রিস কি ক্লাসে আছে নাকি নেই? ক্লাসে ক্লাসে আছে মানে বাইকে আছে, বাইকে পড়তে পড়তে ক্লাস শুনছে, মানে আমার কি সৌভাগ্য। তোকে আমার কনস্টিটিউশনের ক্লাস শুনছে বাইকে চালাতে চালাতে, ভাবো দেখে শুনে চালা, ধাক্কা না খেয়ে যাস। বলছিস কি জুলাই থেকে হবে? অমিত কি বলছে? না, গল্পটা হলো আহ কবে থেকে হবে সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হলো পিএসসি তাদের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, আর অ্যাজ পার দ্য ক্যালেন্ডার অফ ডাব্লিউবিপিএসসি 15th of September 2025-এর ডাব্লিউবিসিএস। এটা তো কি তোরা দেখেছিস? আই এম সরি 15th of December 2024-এর ডাব্লিউবিসিএস 15th of December হবে। তার মানে আজকে থেকে দাঁড়িয়ে যদি আমি হিসেব করি, তাহলে মোটামুটি আমরা আর কতদিন পাচ্ছি? এটা তো জুন মাস হয়েই গেল, জুলাই মাস থেকেই ধর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস মতো রয়েছে। কেন 5 মাস আমি বলবো, কারণ তার মাঝখানে দুর্গোৎসব রয়েছে, দীপাবলি রয়েছে, কালী পুজো রয়েছে, এই ভাইফোঁটা আছে, তার মাঝখানে অলিম্পিক আছে, তার মাঝখানে আর কি কি আছে, রাখি আছে, আরো যা যা তোদের সব আছে সব আছে। এবং সবচেয়ে বড় কথা, এর মাঝখানে আরো একটা দুটো পরীক্ষা আছে, যে সময় সেই পরীক্ষাটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, যেমন মিসলেনিয়াস আছে, পুলিশের পরীক্ষা এর মাঝে হয়ে যাবে, ক্লার্কশিপ আছে, ঠিক আছে। এবং যেটা আমরা ধরছি না, পুলিশের পরীক্ষাটা এখনো ডেট দেয়নি প্রিয়াঙ্কা, তবে তুই ধরে রাখ, যদি ক্লার্কশিপ মিসলেনিয়াস হয়, পুলিশের পরীক্ষাটাও এই মাঝে মাঝে হয়ে যাবে। কনস্টেবল এসআই আছে, তার সাথে আরেকটা পরীক্ষা আছে, আরো দুটো পরীক্ষা আছে, এটা আমরা হিসেব করছিই না। একটা হলো এসএসসি সিজিএল, সেটাও আছে, 17,000 ভ্যাকেন্সি আছে, ওটা ভালো করে পড়তে হবে। তার সাথে আবার রেলের পরীক্ষাও একটা কিন্তু হতে পারে, রেলের এনটিপিসি, সেটাও কিন্তু সম্ভবত হয়ে যাবে। তাহলে আমার বক্তব্য হলো, এত পরীক্ষা প্লাস আমাদের দুর্গোৎসব, কালী পুজো, ভাইফোঁটা, এখান থেকে তুই আরো 1 মাস কাটিয়ে দে। তার মানে তোরা বলছিস বটে 5 মাস, অ্যাকচুয়ালি ওটা 4 মাস। আমি এইভাবে হিসেব করি, প্র্যাকটিক্যালি আমায় হিসেব করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে গেলে একটু তাড়াতাড়ি যদি শুরু হয়েছে তাহলে ভালো হতো, আর কিছুই না। কারণ যদি তাড়াতাড়ি শুরু হতো, আমরা সিলেবাসটা কিছুটা এগিয়ে নিতে পারতাম প্রিলিমস এর আগে। তারপর প্রিলিমস এর পরে আবার তোরা 6-7 মাস সময় পাবি, ততদিনে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য, প্রিলিমস এর আগে আমি যতটা কমপ্লিট করতে পারি ততটা বেটার। শুভশ্রী বলো। দেখ, দেখ, চেঞ্জ হবে না আমি সেটা বলবো না, কিন্তু পিএসসি যখন একটা ডেট নির্দিষ্ট দিয়েছে, ওরা নিশ্চয়ই চেষ্টা করবে ওই দিনই পরীক্ষা করানোর। এবার দেখ, এখন তো আর কোনো ভোট টোটের ব্যাপার নেই, ভোট আমাদের সব লেটা চুকে গেছে। দ্বিতীয়ত হলো, এই মুহূর্তে আর তো কোনো সমস্যা নেই, কারণ ইউপিএসসির যে পরীক্ষাগুলো তোরা দেখবি, ক্যালেন্ডারটা কেউ দেখেছিস কিনা জানি না, দেখবি ইউপিএসসির পরীক্ষার ডেট গুলো ওরা দিয়ে রেখেছে, তার মানে ওই দিন ওরা কোনো পরীক্ষা নেবে না, সেটাকে ওরা স্কিপ করে দিয়েছে। তো অনেক সময় ইউপিএসসি কোনো পরীক্ষা থাকলে পিএসসি সেই দিন পরীক্ষা নেয় না, তো সেটাকে ওরা স্কিপ করেই এই ক্লার্কশিপের জন্য 16-17 নভেম্বর, মিসলেনিয়াসের জন্য 15ই সেপ্টেম্বর, আমাদের ডাব্লিউবিসি এর জন্য 15ই ডিসেম্বর, এই ডেট গুলো কিন্তু ওরা ভেবে চিন্তেই দিয়েছে। তো তারপর খুব এদিক ওদিক না হলে কিন্তু ডেট চেঞ্জ হবে না। আর ডেট আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই, ডেট পিছোতে পারে, তবে সেটার সম্ভাবনাও খুব কম, কারণ ওরা ভেবে চিন্তেই দেবে, নাহলে ওরা তো নিজের মুখে কালি মারবে না যে একবার। এবার ধর কোন একটা সুপ্রিম কোর্টে কেস হয়ে গেল, সেগুলো আলাদা কথা, সেগুলো আলাদা কথা, বাট আদারওয়াইজ নর্মাল সবকিছু হলে এই দিনেই পরীক্ষা হবে। তো আমাকে তো ওটা ধরেই এগোতে হবে, বিশেষ করে যখন একটা ক্যালেন্ডার আমি পেয়ে গেছি। অন্যবার আমরা কনফিউজ থাকি, কবে পরীক্ষা হবে বুঝতে পারি না, এবং তাতে কি হয়, সামনে একটা ক্যালেন্ডার না থাকলে অসুবিধা হয়। এবার যেহেতু একটা ক্যালেন্ডার আমাদের কাছে রয়েছে, যেমন এসএসসির ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রে আমরা জানি অ্যাজ পার ক্যালেন্ডার পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে যখন ক্যালেন্ডার দিয়েই দিয়েছে, তখন তো এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমাদের দিতে হবে। এই ক্ষেত্রে যত আগে শুরু হয় ততই ভালো, ততটা কমপ্লিট করে আমরা প্রিলিমসে বসতে পারবো। এবার প্রিলিমসের আগে সিলেবাস শেষ হবে না আমরাও জানি, 1 বছরের কোর্স কি করে প্রিলিমসের আগে শেষ হবে, কিন্তু যতটা করে বসা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেকটাই হয়ে যাবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রিলিমস মেন্স হিসেবে পড়াই না। মানে বিসিএস যখন আমি পড়াবো, আমার যে স্টাইল অফ, মানে বলতে পারিস পড়ানো, আমি কম্প্রিহেন্সিভ পড়াবো। তার মানে আমি যেটা পড়াবো সেটা প্রিলিমস মেন্স একসাথে কভার করবে।
কারণ কি হয় বলতো, প্রথমে একবার ওপর ওপর পড়াবো ফিলিমস এর জন্য, আবার ইনডেপথ পড়াবো মেন্স এর জন্য, না থাকে আমাদের হাতে এত সময়। আর সত্যি কথা বলতে ওপর ওপর পড়ালে আবার বুঝতেও পারবি না, তাই ইনডেপথ বোঝাতেই হবে তোদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য। তো আলটিমেট আমারও তাই মনে হয়েছে, প্রিলিমস আর মেন্সের মধ্যে একদম আকাশ পাতাল। প্রিলিমস মানে একদম পাতি প্রশ্ন, মেন্স মানে খুব কঠিন প্রশ্ন তা নয়। মোটামুটি প্রিলিমস এর কোশ্চেনের লেভেল যদি তোরা দেখিস, এবং তোরা দেখেওছিস, সবাই পরীক্ষায় না বসতে পারিস বাট কোশ্চেন তো দেখেছিস, তোরা দেখবি প্রিলিমস এর কোশ্চেনও কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন থাকে। মানে আমি তো বলবো 200টার মধ্যে 35-40টা কোশ্চেন ফ্ল্যাট থাকে, বাকি সব কোশ্চেনে কিন্তু মানে যেগুলোকে আমরা খটোমটো বলি, বোঝার ব্যাপার আছে। তো সেটার কথা মেন্সেও তুই 100টার মধ্যে 30-35টা কোশ্চেন পাবে একদম ইজি। ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে, একদম পাতি প্রশ্ন এরকম থাকবে। কিন্তু গল্পটা হলো ওই 35টা কোশ্চেন দিয়ে মেন্স রিভিশন হবে না। ব্যাপারটা কি বলছি বুঝতে পেরেছিস? কারণ ওই 35টা সবাই পারবে। পার্থক্যটা হয়ে যাবে ওই কঠিন প্রশ্নগুলোয়। মানে যে 40টা কোশ্চেন সোজা থাকবে সেটা তুইও পারবি, বাকিরা বন্ধুরাও পারবে যারা মেন্স দেবে। কিন্তু যে 60টা কোশ্চেন কঠিন দেবে, ওই 60টার মধ্যে যে বেশি পারবে সে মেন্স ক্লিয়ার করবে। আমি কি বোঝাতে পারছি অজিত কি বলতে চাইছি? যে ছেলেটা বা যে মেয়েটা WBCS মেন্স দিতে যাবে, সে কি জানে না ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সে তো পিলি পাস করে মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে গেছে। প্রচুর ডেপথে প্রথমেই পড়তে হবে, প্রথম থেকেই পড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা, পিএসসি তোরা জানিয়ে দেখেছিস কিনা, অলরেডি 2023-এর মেন্সের ডেট ঘোষণা করে দিয়েছে, এদিকে এখন রেজাল্ট বের করেনি। তার মানেটা কি? তার মানেটা হলো এটাই, রেজাল্ট বেরোবার 15 দিন পরেও মেন্স হতে পারে। এবার তুই চিন্তা করে দেখ বাবু, খুব ভালো করে আমার কথাটা শোন। ধর তুই 120 করে এসছিস, ঠিক করে এসছিস, আর তোর একটা বন্ধু 140 করে এসছে। তোর বন্ধু জানে আমি 140 করে এসছি, আমি শিওর মেন্স দিতে যাবো। আর তুই 120 করে এসছিস, তোর মধ্যে একটা ডাউট আছে হবে কি নাকি কাট অফটা বেশি থাকবে। তাহলে আমার বক্তব্য হলো, তুই যখন একটা আনসার্টেনটির ভেতরে থাকবি যে তোর হবে কি হবে না, তখন কিন্তু তোর প্রিপারেশন মেন্সে খুব ভালো করে হবে না। আর যে ছেলে মেয়েটা সার্টেন হয়ে যাবে যে আমাকে দিতেই হবে, সে কিন্তু অলরেডি 15 থেকে 16 ঘন্টা পড়তে শুরু করে দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? সাইকোলজি এফেক্ট বলে এটাকে। তোরা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? কারণ যে মেন্স দিতে যাবে সে জানে আমি 140 করেছি, আমাকে 17ই আগস্ট মেন্স দিতে যেতে হবে, সে জানে। আর যে 70, 85, 90, 110, 115, 120 করেছে সে কিন্তু জানে না, সে ভাবছে হলেও হতে পারে আবার নাও হতে পারে। এবার সমস্যাটা কি, যে 120 করে চান্স পেয়ে যাবে সে কিন্তু অলরেডি পিছিয়ে গেল মেন্সে। ওই জন্য প্রিলিমসে 140 পাওয়াটা দরকার। এই কনফার্মেশনের জন্য আগামী 6 মাস পরে আমাকে মেন্স দিতে যেতে হবে, তার জন্য আমাকে এখন থেকে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি কি মানে আমি জানি না তোদেরকে বোঝাতে পারছি কিনা জিনিসটা। এটা হয় পরীক্ষাতে। এই যে ক্লার্কশিপ পরীক্ষা তোরা দিবি, ঠিক আছে, তুই আমাকে বল না তুই 70 করে এসছিস, তুই জানিস হ্যাঁ 70 হয়ে গেছে, আমার মনে হয় মেন্স হবে। আর একজন বন্ধু 85 করে এসছে, সে জানে আমি শিওর মেন্স দিতে যাবো। তাহলে তুই ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে যখন এলি, তুই বললি 70 হয়েছে, রেজাল্টটা বেরোক, তারপর আমি ডেসক্রিপটিভটা প্র্যাকটিস করা শুরু করব। ন্যাচারালি রেজাল্ট বেরোচ্ছে 4 মাস, তুই ডেসক্রিপটিভ করছিস একটা দুটো করে করছিস। আর তোর যে বন্ধু 85টা করে এসছে, ঠিক করে এসছে, সে কিন্তু জানে ক্লার্কশিপে আমি পাস করছি টিয়ার 1, সে কিন্তু যেদিন পরীক্ষা দিয়ে এসছে তার পরের দিন থেকে লেখা শুরু করে দিয়েছে ডেসক্রিপটিভ। এবার তুই আমাকে বল, যখন রেজাল্ট বেরোবে 4 মাস পরে, এবং 4 মাস পরে রেজাল্ট বেরোবার পর যখন তার আগামী 8 মাসের মধ্যে ক্লার্কশিপ পরীক্ষা হবে, কে ডেসক্রিপটিভে ভালো করবে? যে ছেলেটা 5 মাস ধরে লিখছে সে, নাকি তুই যে 1 মাস ধরে লিখছে? তুই বল, তোরা বল। আমি কি বোঝাতে পারছি কেন প্রিলিমসে মার্কসটা বেশি তোলা দরকার? বাকিদেরকে বোঝাতে পারলাম? বাকিরা কি বুঝতে পারলে? শুভশ্রী, প্রিয়াঙ্কারা যারা আছো, সবাইকে বলছি
এই জিনিসটা তোকে বুঝতে হবে, এই সাইকোলজিটা তোকে বুঝতে হবে। কারণ যে 85 করে এসছে সে সেদিন থেকে জানে আমি মেন্স দেব, সে 5 মাস ধরে রাত দিন বাংলা ইংরেজি ওই ইয়ে লিখছে। ক্লার্কশিপে কি কি থাকে, ট্রান্সলেশন থাকে, প্রেসি থাকে, আর ওই রিপোর্ট রাইটিং থাকে। সে রাত দিন ধরে সকালবেলা 3টে, রাত্রিবেলা 3টে লিখছে। সে 5 মাস ধরে লিখে লিখে সে পুরো চোস্ত হয়ে গেছে। আর সেখানে তুই, ও পাস করলাম, চল আমি আজকে থেকে না খেয়ে দেশো। আরে বাবা, তুই যদি 1 মাস যতই খাটিস না কেন, যে মানুষটা 5 মাস ধরে লিখছে সেটা কখনো 1 মাসে ম্যাচ আপ করে? এবার আমার বক্তব্য হলো, যখন ডেসক্রিপটিভের রেজাল্ট বেরোবে, যে ছেলেটা বা মেয়েটা 5 মাস ধরে লেখা প্র্যাকটিস করেছে সে 100-র মধ্যে 55 থেকে 56 পাবেই পাবে। এবার তুই খেয়াল করে দেখ, গল্পটা দেখ, অলরেডি সে 85 পেয়েছে টিয়ার 1-এ। 5 মাস ধরে প্র্যাকটিস করার জন্য সে মোটামুটি 100-র মধ্যে 55 ডেসক্রিপটিভে পাবে। তার মানে 5 আর 5-এ 0, 10-এ 0 হাতে দেখ, 1-এ 9, 9 আর 5-এ 14, সে অলরেডি 140 পেয়ে বসে গেল। আর আরেকজন সে 70 পেয়েছে, শিওর ছিল না, রেজাল্ট বেরোবার পর পাস করেছে, সেও মেন্স দিতে গেছে, পাগলের মতো প্র্যাকটিস করেছে, সে আলটিমেট 1 মাসে দুর্দান্ত খেটে 50 পাবে। এর থেকে 5 পাবে, কারণ এই 5 মাস, 1 মাস প্র্যাকটিস করেছে। এর টোটালটা হলো 120। চাকরি কে পাবে? ফাইনাল চাকরি 50 হওয়াটাও কঠিন। তাও আমি 50 ধরে নিলাম যে 50 পাচ্ছে, বিশাল পড়েছে, প্র্যাকটিস করেছে 1 মাস, খাওয়া দাওয়া না করে প্র্যাকটিস করেছে, তাতেও 50-এর বেশি উঠবে না। তুই দেখ 20 নম্বরের ডিফারেন্সিয়েট হয়ে গেছে। প্রথম জন চাকরি পাবে, পরের জন পাবে না। এই জিনিসগুলো না কোচিং সেন্টার গুলো বলে না ছেলে মেয়েদের। আমি তো দীর্ঘদিন রাইসে পড়িয়েছি। রাইস তো একটা যথেষ্ট রিনাউন্ড ইনস্টিটিউশন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের। এগুলো বলা হয় না, এগুলো ছেলে মেয়েদের বোঝানো দরকার। ছেলেমেয়েদেরকে কেন ফিল্ডিংটা ভালো করে দিতে হয়। কারণ একটা জিনিস এদেরকে আমি, বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা তো আজকে 14-15 বছর এই সিস্টেমে রয়েছি, বুড়ো হয়ে গেলাম, আর 6-7 বছর পরে 40 বছর বয়স হয়ে যাবে, মিড 30-তে চলে এসেছি। তো আমরা দেখেছি কিভাবে সিস্টেমটা চলে, রান করে। মানে আমরা বলি না যে কেন কিছু লোক চাকরি পায়, কেন বাকিরা চাকরি পায় না, কারণ তোকে পুরোটা হিসেবে রাখতে হবে। তুই যখন 85 দিয়ে ক্লার্কশিপ দিয়ে ফিরবি, তুই তোর বাড়ির লোককে বলবি আগামী 4 মাস পরে মেন্স দিতে যাবো, কালকে থেকে আমার প্রস্তুতি শুরু হবে। তুই যখন 70 দিয়ে বাড়ি ফিরবি, তুই বলবি হয়েছে মোটামুটি, দেখা যাক হয় কিনা। এবার যে ছেলেটা 85 পেয়েছে, সে পরের দিন নাওয়া খাওয়া ভুলে পরের দিন থেকে শুরু করবে। সে জানে আমাকে এবার যেভাবেই হোক 55 থেকে 60 তুলতে হবে। আর তুইও পড়বি, যে 70 সেও প্রেসক্রিপটিভ প্র্যাকটিস করবে, সকালে একটা লিখলো, কলেজ শিটে দাদা ভালো বই কি আছে, কলেজ শিটে গেল পরের দিন। মানে সে ওই ল্যাদ খেয়ে চলছে। 4 মাস পর রেজাল্ট এলো, দুজনেই পাস করলো। তুই পাস করার পর একদম উঠে পড়ে লাগলি, 1 মাস সকাল বিকেল দুপুর রাত 3টে অব্দি লিখছিস। তারপরেও আমরা তো মানুষ, রোবট নই তো, যতই উন্নতি করো না কেন 50-এর বেশি তুলতে পারবে না। আর যে মানুষটা 5 মাস ধরে রাত দিন ধরে খাচ্ছে, সে 55 তুলবে। 5 মার্কস অ্যাটলিস্ট বেশি পাবেই। দেখ হিসেব বরাবর হয়ে গেছে, একজন 140, একজন 20, চাকরি পাবে প্রথম জন। কারণ তোরা জানিস ক্লার্কশিপে 2টো টিয়ারের মার্কস অ্যাড হয়। এই জিনিসগুলো বুঝতে হবে। 2 ধরনের মেন্টালিটি কাজ করে। কালকে আমাকে একটা ছেলে ফোন করেছিল, ভালো ছেলে, পড়াশোনা করে কিন্তু খুব সিরিয়াস নয়। সে আমাকে বললো, স্যার যাই হোক, হাতে তো এখন 6 মাস পেয়ে গেছি, 15ই ডিসেম্বর পরীক্ষা, এবার আস্তে আস্তে ভালো করে শুরু করি। আর একজন বলল, স্যার হাতে মাত্র 6 মাস, যেভাবেই হোক এবার পেতে হবে। দুটো কথার মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? এই জিনিসটা বোঝা দরকার। একজন বলল হাতে তো 6 মাস আছে, আস্তে আস্তে করি, আর একজন বলল হাতে মাত্র 6 মাস। দুটো টোন বুঝতে পারছিস? তা যে বলছে হাতে মাত্র 6 মাস, সে কিন্তু এখন থেকেই নাওয়া খাওয়া ভুলে শুরু করে দিয়েছে। আর যে বললো হাতে তো 6 মাস, সে ওই ল্যাদ খেয়ে শুরু করবে, দুর্গাপুজো কাটবে, তারপর পড়তে বসবে। এবার বুঝে নে কে পাস করবে পরীক্ষায়, তোরা বল। আমি কিন্তু একটা কথা বারবার বলি, সরকারি চাকরি পেতে গেলে মেধাবী হতে হয় না, সরকারি চাকরি পেতে গেলে পরিশ্রমী হতে হয়। বারবার একটা কথা বলি, এই কথাটা মাথায় রাখবি, তোরা পরে দেখতেও পাবি হাড়ে হাড়ে।
এমন অনেক ছেলে মেয়েকে পাবি যারা কিন্তু মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েও সরকারি চাকরি পেয়েছে, জেনারেল কোটাতেই পেয়েছে, শুধু পরিশ্রম করে পায়। এটা হ্যাঁ, অনেকের যেমন হয় যে অনেকে চাকরি বাকরি করে, তারা চাইলেও সবসময় পড়তে পারবে না, চাকরি বাকরি করতে হবে। কিন্তু যারা বাড়িতে এখনো আছে, তাদের এখনো ঘরে মানে বাইরে বেরোতে হয়নি, সেই অবস্থায় যারা পৌঁছয়নি, এখনো বাবা একটা স্টেবল ইনকাম করে, তাহলে সে কেন পড়বে না সারাদিন? আমার তো এটাই বক্তব্য। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? শুধু ফান্ডামেন্টাল এই ডিপিএসপি পড়ে লাভ নেই, বাচ্চাদেরকে এগুলো বোঝাতে হবে, এগুলো বোঝানোটা দরকার ছেলে মেয়েদেরকে। কেন পড়বো, কি কারণে পড়বো। যাই হোক, আর্টিকেল 13 সবাই ক্লিয়ার হয়ে গেছে। আর্টিকেল 14 চলে যাই, কি বলছে দেখি। আর্টিকেল 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল একটা ব্রিটিশ কনসেপ্ট, ইকুয়াল প্রোটেকশন ল একটা আমেরিকান কনসেপ্ট। কি জিনিসটা খুব ভালো করে বোঝো, খুব ঠান্ডা মাথায় বোঝো। ইকুয়ালিটি বিফোর ল কথাটার মানে হলো আইনের চোখে সবাই সমান। আচ্ছা, হতে পারে আমার মানে যখন আমাকে বিচার করা হবে, আমাদের দেশে কিন্তু ব্যক্তির শাসন নেই, এটা মাথায় রাখবে। আমাদের দেশে কি আছে? আমাদের দেশে কিন্তু ব্যক্তির শাসন নেই। তাহলে আমাদের দেশে কি আছে? আমাদের দেশে আছে হলো আইনের শাসন। দুটোর মধ্যে কি পার্থক্য? ব্যক্তির শাসন মানে হলো যিনি আমার রাষ্ট্রনায়ক, তিনি ঠিক করবেন কে কি শাস্তি পাবে। জাহাঙ্গীরের ইচ্ছে হলো গুরু অর্জুন দেবকে মেরে দিল, জাহাঙ্গীর চাইলে কিন্তু গুরু অর্জুন দেবকে কারাদণ্ডও দিতে পারত, ইচ্ছে হয়েছে মেরে দিয়েছে। তার মানে শাসক ঠিক করবে তুমি কি শাস্তি পাবে। গ্রামের মোড়ল সে ঠিক করবে, বললো ও যত দোষী করে থাকুক, ও আমার নিজের লোক, ওকে বেশি শাস্তি দেওয়া যাবে না। আর আরেকজন, তার সাথে মোড়লের সম্পর্ক ভালো নয়, সে কোনো দোষী করেনি, তাকে মোড়ল অনেক বেশি শাস্তি দিয়ে দিল। কারণ কি? সেখানে ব্যক্তির শাসন কাজ করতো। জাহাঙ্গীরের শাসন কাজ করতো, আইনের শাসন কাজ করতো না। জাহাঙ্গীরের ইচ্ছে হয়েছে, গুরু অর্জুন দেবকে খুন করে দিয়েছে। কিন্তু আইনের শাসন হলে মোদি মমতা ঠিক করবে না তুমি কি শাস্তি পাবে, ইভেন ভারতের জুডিশিয়ারিও ঠিক করবে না তুমি কি শাস্তি পাবে। কে ঠিক করবে? আইন ঠিক করবে তুমি কি শাস্তি পাবে। তুমি যদি কোনো খুন করে থাকো, আইনে যদি বলা হয়, ইন্ডিয়ান পিনাল কোডে যদি বলা হয় এইভাবে খুন করলে একজন মানুষের 10 বছর কারাদণ্ড হবে, এবং সেটাও রিগোরাস সশ্রম কারাদণ্ড হবে, তাহলে তোমাকে সেই শাস্তি দেবে কোর্ট। যদি তোমাকে বলা হয় খুন করেছো, তাহলে তোমার 15 বছরের জেল হবে, তাহলে তোমাকে সেই শাস্তি দেবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? মানে এখানে কিন্তু জুডিশিয়ারি ঠিক করে দেয় না কি শাস্তি হবে, আইন অনুযায়ী জুডিশিয়ারি শাস্তি দেয়। হ্যাঁ, শাস্তিটা অ্যানাউন্স করে বিচারপতি, কিন্তু বিচারপতি তার নিজের মর্জি মতো শাস্তি দিতে পারে না, আইন অনুযায়ী চলতে হয়। আমি কি ক্লিয়ার করতে পারলাম? দিস ইজ কল্ড রুল অফ ল, দিস ইজ কল্ড আইনের শাসন। আমি এটা বোঝাতে পেরেছি? আইনের শাসন যে দেশে আছে, সেই দেশে তোমার কোন রিলিজিয়ান, তুমি কোন কাস্ট, তুমি কোন লেটসে তুমি মেয়ে না ছেলে, তুমি তোমার সেক্স কি, তোমার জেন্ডার কি, তুমি কোন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছো, সেসব ম্যাটার করে না। আইনের চোখে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তোরা তো আজকাল সিনেমা মানে তোরা 90 দশকে অবশ্য তেমন ছোট ছিলি, আমরা যখন খুব ছোট ছিলাম না, ওই 90s বলছি আর কি, মানে আমি ওই কায়ামাত থেকে আমার তক দিলওয়ালে দুলহানিয়ার সময়ের কথা বলছি। তোরা অবশ্যই সিনেমাগুলো পরে দেখেছিস, তো ওই সিনেমাগুলো প্রথম দিকে দেখেছিস 90s বেশিরভাগ সিনেমাই শুরু হতো একটা সেই প্রথমে একটা ভগবানের ছবি, ধোঁয়া, তারপর দেখেছিস একটা সেই মহিলা, তার চোখে সেই কালো কাপড় বাঁধা, যে দেখেছিস সেই, এখন আর দেখায় না, আগে কিন্তু খুব হতো, সিনেমাগুলো দেখাতো প্রথমে, মনে হচ্ছে কানুন আন্ধা, হ্যাঁ বাংলা সিনেমাতেও বলতো, ওটাকে না আমরা বাংলায় হিন্দিতে বলতাম কানুন আন্ধা হতা হে, বলে না? কেন? কারণ ওখানে আন্ডা কানুন কথাটার মানে হলো, আমি যখন কাউকে শাস্তি দেবো, আমি দেখবো না যে শাহরুখ খানের ছেলে নাকি সালমান খান নাকি লালু প্রসাদ যাদব
নাকি মমতা ব্যানার্জির ভাইপো, নাকি দেবার্ক, নাকি প্রিয়াঙ্কা, নাকি শুভ্রজিৎ, নাকি মামনি, নাকি সর্বশ্রী, আমি দেখবো না। আমি শুধু এইটুকুনি দেখবো, আইন ভেঙেছে, তাই আইন অনুযায়ী শাস্তি হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? দিস ইজ কল্ড ইকুয়ালিটি বিফোর ল। বল বল বল। নেগেটিভ নেগেটিভ বলার কারণ কিছু নেই। নেগেটিভ বলা হয় এই কারণে, কারণ এখানে কোনো পজিটিভিটি নেই, এখানে শাস্তি দিতে হবে। এখানে কাউকে বাঁচানোর কথা বলানো হচ্ছে না, এখানে কাউকে শাস্তি দেওয়ার কথা বলছে, পরেরটা বাঁচানোর কথা বলা হবে, তাই পরেরটা পজিটিভ। সেটা আমি পরেরটাতে এখনো আসিনি অজিত, পুরোটা বললে তখন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বুঝতে পারবি। আগে বলি পুরোটা। ইকুয়ালিটি বিফোর লটা বুঝতে পেরেছো সবাই? আইনের চোখে সবাই সমান এবং সমদোষে সমশাস্তি। তুমি যদি কোনো দোষ করে থাকো তুমি শাস্তি পাবে। বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? এবার আমি চলে আসি নেক্সট কনসেপ্টে। নেক্সট কনসেপ্ট সেটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। কি মানে ইকুয়াল প্রোটেকশন অফ ল? এর কথাটার মানে হলো, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে থাক। রাত্রির বেলা বিয়ে বাড়ি থেকে আমি আসছি, হঠাৎ করে দুজন গুন্ডা আমাকে অ্যাটাক করলো, মারধর করা শুরু করলো, আমার মোবাইল দিয়ে দিল, আমার ঘড়ি নিয়ে নিল, এলো পাথারি চট লাথি ঘুষি মারছে, আমাকে মেরেই ফেলবে। আমি দেখলাম যখন আমাকে মেরেই ফেলবে, আমার কাছে আর বাঁচার উপায় কিছু নেই, আমি সামনে একটা থান ইট ছুঁড়ে একটা গুন্ডাকে মারলাম। লে আমাকে মারবি, আমিও শেষ দেখে ছাড়বো, যা হয় হবে। এবং এমন জোরে মেরে দিলাম, একজন হঠাৎ করে পটকে গেল, মরেই গেল। ভালো করে খেয়াল করে দেখ, এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো অ্যাকচুয়ালি আমি একজন খুনি। এবং কানুন যেহেতু অন্ধা, ইকুয়ালিটি বিফোর ল যেহেতু আছে, তার মানে হিসেব মতো যখন আমাকে শাস্তি দেওয়া হবে, একজন খুনিকে যে শাস্তি দেওয়া হয় 15 বছরের সশ্রম কারাদণ্ড বা এরম কিছু, আমাকেও তাই দেওয়া হবে। কিন্তু আদতে কি আমি খুনি? আমি কি ঠান্ডা মাথায় কাউকে খুন করেছি? আমি কি সুপারি কিলিং করেছি? না, আমি প্ল্যান করেও খুন করিনি কাউকে। পরিস্থিতির চাপে আত্মরক্ষার মানে হিসেবে সেলফ ডিফেন্সের জন্য আমি একজনকে মেরে দিয়েছি, নিজে মার খাওয়ার পরে, এবং ঘটনাচক্রে সে মরে গেছে। তার মানে আমার বক্তব্য হলো, সার্কামস্ট্যান্সেস এর বিচার করলে, পরিস্থিতির বিচার করলে আমি কিন্তু খুনি এটা বলা যাবে না, বাট খালি চোখে দেখলে আমি কিন্তু খুনি। তোরা বুঝতে পারছিস কি বলতে চাইছি? ইয়েস অর নো? তাহলে এই ক্ষেত্রে একটা নতুন কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। তার মানে আইন শুধুমাত্র আমাকে শাস্তি দেবে তা নয়, আইন পরিস্থিতির বিচার করে যদি মনে হয় আমাকে প্রোটেকশনও দেবে। এবং এই ক্ষেত্রে কোর্টে যখন আমার বিচার হবে, আমার যখন ট্রায়াল হবে, তখন বিচার করে পরিস্থিতিটাও দেখে যদি দেখা হয় যে না, এই ব্যক্তি যে খুন করেছে সেটা সে ইচ্ছাকৃতভাবে করেনি, সেই ক্ষেত্রে খুন করার পরেও আমি কিন্তু কনভিক্টেড হব না, দোষী সাব্যস্ত হব না, এবং আমার খুব বেশি দোষ হবে না। যদি আমার থেকে হয়তো সামান্য কিছু ফাইন টাইন নিতে পারে, যদি তাও সেটা জুডিশিয়ারি মনে হয়, সেটাও নেওয়ার কোনো কারণ নেই। তা এটাকেই বলে ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ আইন শুধু আমাদেরকে শাস্তি দেবে তা নয়, পরিস্থিতির উপর বিচার করে আইন আমাকে বাঁচাবেও। একটু আগে অজিত প্রশ্ন করেছিল প্রথমেরটা নেগেটিভ পরেরটা পজিটিভ কেন? কারণ প্রথমেরটা শাস্তি দেওয়ার কথা বলছে, আর পরেরটা তোমার শাস্তি থেকে সেটা কমানোর বা মুক্তির কথা বলছে। তাই প্রথমে সেকেন্ডেরটা পজিটিভ, প্রথমেরটা নেগেটিভ। অজিত ক্লিয়ার হয়েছে? বাকিটা সবাই বুঝতে পেরেছে কিনা কনফার্ম করো। দিস ইজ আর্টিকেল 14 ফর ইউ। তোরা কি আগে আর্টিকেল 14 বলছি বাবু, তোর প্রশ্ন আমি বুঝে গেছি। তোরা কি আগে আর্টিকেল 14 পড়িসনি? পড়েছিস, কিন্তু বুঝে পড়িসনি। আজকে তোরা বুঝে পড়লি। এবার অজিত যে প্রশ্নটা করছে, হা করলেই হাওড়া আমি বুঝে যাই। সেটা হলো, অজিত বলছে স্যার আমি শুনেছি যে রাজ্যপাল আর গভর্নরের এগেনস্টে নাকি ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না, তাদেরকে নাকি জেলে ঢোকানো যায় না। আমি কি ঠিক শুনেছি? একদম ঠিক শুনেছিস।
আর্টিকেল 361-এ বলা আছে যে আমাদের যারা প্রেসিডেন্ট আছেন বা আমাদের একটি রাজ্যের যিনি রাজ্যপাল আছেন, গভর্নর আছেন, তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না, এবং যদি সিভিল কোনো কেস করতেও হয় সেটাও 2 মাসের নোটিশ পিরিয়ড দিয়ে করতে হয়, এবং এই ব্যক্তিকে আমরা কোন রকম ভাবে দোষী সাব্যস্ত বা কনভিক্ট করতে পারি না, শাস্তি দেওয়া তো দূরের কথা। তাহলে তুই বলবি তাহলে স্যার এই এক্সেপশন যেটা, এটা আপনি বলছেন আর্টিকেল 14 এর এক্সেপশন, কিন্তু গল্পটা হলো স্যার এটা এটা তো ঠিক নয়। একজন প্রেসিডেন্ট বা গভর্নর সে কি কোনো খারাপ কাজ করতে পারে না? উত্তর হলো হ্যাঁ পারে। কিন্তু যদি প্রেসিডেন্টকে জেলে পাঠিয়ে দিই অফিসে থাকাকালীন, রাজ্যপালকে যদি আমরা তার অফিস হোল্ড করছে সেই সময় জেলে পাঠিয়ে দিই, তাহলে সেটা ভারতের পক্ষে লজ্জার, কারণ ভারতের সাংবিধানিক প্রধানকে জেলে পাঠানো হয়েছে, সেটা ঠিক নয়। তাই জন্য আমাদের নিয়মটা খুব সিম্পল, যদি প্রেসিডেন্ট বা গভর্নর তার অফিসে থাকাকালীন কোন রকম খারাপ কাজ করে থাকে, আগে যেটা করো সেটা প্রেসিডেন্টকে ইমপিচ করো, তার পদ থেকে রিমুভ করো। গভর্নরকে তো ওরকম ভাবে রিমুভ করতে হয় না, কারণ গভর্নরকে অটোমেটিক্যালি রিমুভ করে দিতে পারে আমাদের কেন্দ্রীয় সরকার। প্রেসিডেন্টই রিমুভ করে গভর্নরকে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টও করে, রিমুভও করে। মানে তাকে তার পদ থেকে তুমি সরিয়ে দাও, সরিয়ে তুমি তার এগেনস্টে অ্যাকশন নাও। কিন্তু যতদিন সেই মানুষটা প্রেসিডেন্টের অফিসটা হোল্ড করছে, রাজ্যপালের অফিসটা হোল্ড করছে, তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করতে পারবে না। কারণ আমরা চাই না ফরেন মিডিয়া এটা বলুক দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যারেস্টেড, কারণ সেক্ষেত্রে ভারতের সাংবিধানিক প্রধান অ্যারেস্ট হচ্ছে মানে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জার। আমরা অফিসটার গুরুত্বকে মাথায় রেখেছি। এখানে ব্যক্তি দ্রৌপদী মুর্মু, ব্যক্তি রামনাথ কোবিন্দ ম্যাটার করে না। ইমপিচ করে তুমি শাস্তি দাও না, তাদেরকে জেলে খাটাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যখন অফিসটা হোল্ড করছে, তারা ভারতের সবচেয়ে হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস হোল্ড করছে, তাই সেই অফিসটার সম্মান রক্ষার্থে আমরা প্রেসিডেন্ট বা গভর্নর থাকাকালীন যখন তারা ইন অফিস রয়েছে তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করি না। একবার তাদেরকে রিমুভ করে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি, কারণ আমরা সেক্ষেত্রে ব্যক্তি রামনাথ কোবিন্দ বা ব্যক্তি দ্রৌপদী মুর্মুকে শাস্তি দিচ্ছি, প্রেসিডেন্টকে সাপোর্ট শাস্তি দিচ্ছি না। ক্লিয়ার করতে পেরেছি কেন এক্সেপশন? সেটা বুঝতে পেরেছো সবাই? কনফার্ম করো। না না না, জয়ললিতা জেলে গেল কি করে? অরবিন্দ কেজরিওয়াল জেলে গেল কি করে? লালু প্রসাদ যাদব জেলে গেল কি করে? তোরা বল। এটা শুধুমাত্র গভর্নর আর প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেবল, প্রাইম মিনিস্টারের জন্য, চিফ মিনিস্টারের জন্য অ্যাপ্লিকেবল নয়। বোঝাতে পারলাম? আর কোন কোন চিফ মিনিস্টার জেলে গেছে তাদের নামও বলে দিলাম। তোরা জানিস আবার বলার কি আছে? দেখতে পাচ্ছিস 4 দিন কেজরিওয়াল জেল খাটছে কিছুদিন আগে, বল। কি বুঝতে পারছি না, কোশ্চেনটা বলা একবার। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যামেন্ডমেন্টে নয়। আমাদের দেশের জুডিশিয়ারি হলো, সবসময় মাথায় রাখবি, ইন্ডিপেন্ডেন্ট। এবং জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, জুডিশিয়ারি এক্সিকিউটিভের ভেতরেও নাক গলাবে না, মানে গভর্নমেন্টের কাজকর্মের ভেতরে জুডিশিয়ারি নাক গলাবে না, গভর্নমেন্টের জুডিশিয়ারির ভেতরে নাক গলাবে না। আবার গভর্নমেন্ট আইনসভার ভেতরেও নাক গলাবে না, আইনসভা গভর্নমেন্টের ভেতরে নাক গলাবে না। তখনই জুডিশিয়ারি অ্যাক্টিভ হবে যদি আইনসভার আনা কোনো আইন বা গভর্নমেন্টে আনা কোনো পলিসি অসাংবিধানিক হয় এবং তোকে যেতে হবে। এটাকে আমরা বলি পিটিশন। তুই যখন গিয়ে পিটিশন জমা দিবি তখনই একমাত্র জুডিশিয়ারি অ্যাকশন নেবে, তার আগে জুডিশিয়ারি নিজে থেকে অ্যাকশন নেবে না। এবার জুডিশিয়ারির যদি মনে হয়, ধর আমি একজন বিচারপতি, আমার মনে হলো যে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, কিন্তু আমি তো অ্যাজ এ জুডিশিয়াল পার্সন হিসেবে অ্যাকশন নিতে পারবো না, কারণ আমি জুডিশিয়ারি পার্ট। কিন্তু আবার জুডিশিয়ারি পার্ট ছাড়াও আমি তো মানুষ। সেই ক্ষেত্রে জুডিশিয়ারির ভেতরে থাকা বিচারপতি সরাসরি একটা কেসকে উইদাউট এনি পিটিশন নিজেই পিটিশন করে নিয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি সুও মোটো। এগুলো ডাব্লিউবিসিএস এর ক্লাসে অজিত বলবো, এই ক্লাসে এত কিছু বলা না
মানে কোনো প্রয়োজন নেই। বুঝতেই পারছিস আমাকে তো ক্লাস দেখে পড়াতে হয়। তুই যদি আমার ইউপিএসসি ক্লাসে জয়েন করিস এগুলো নিয়ে আমি 2 ঘন্টা করে বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে ইউপিএসসি তে আমি কারোর আন্ডারে এখন পড়াচ্ছি না, আমি নিজে পড়াই। তো তুই যে প্রশ্নগুলো পড়ছিস ভালো প্রশ্ন, কিন্তু এগুলো এই ক্লাসের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এবার আমাকে তুই যাই প্রশ্ন করবি আমি তার উত্তর দিয়ে দেবো, কারণ আমার জীবনটাই সংবিধান হয়ে গেছে। ক্লাস 12 থেকে আমি এই চ্যাপ্টারটা পড়ছি, এখন আমি আর 1-1.5 বছরের মধ্যে আমার পিএইচডি কমপ্লিট হয়ে যাবে। আমার এই সাবজেক্টের উপর আমি পড়েছি, কিন্তু কি হয় বলতো, আমি যদি এই জিনিসগুলো বলতে থাকি তাহলে ক্লাসটা অহেতুক বড় হয়ে যাবে। আলটিমেট তো আমার এই ক্লাসটা ওয়ান ডে এক্সামের কথা মাথায় রেখে হয়েছে না, কি বলছি বুঝতে পারছিস? এবং তোকে আমি যে উত্তরটা দিলাম অনেক শর্ট উত্তর দিলাম, এটা নিয়ে আমি 1 ঘন্টা বলতে পারি। কোন কোন প্রসিডিংস হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে, সংবিধানের কোন প্রভিশনে এগুলো বলা আছে, সংবিধানের কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোন ডিবেটে এটা বলা হয়েছে। ডিপি আগরওয়ালের বই আছে, সেখানে ভলিউম করে করে গণপরিষদের ডিবেটস গুলো দেওয়া আছে, সেগুলো আমরা মাস্টার্সে করতে হয়েছে আমাদেরকে, কিন্তু অপ্রাসঙ্গিক এই জিনিসগুলো বলা। বোঝাতে পারছি কি বলছি? এই জন্য ডাব্লিউবিসিএস এর ক্লাসটা আমি চাই তোরা আয়, যদি শিখতে চাস। কত নিবি? উপচে পড়ে যাবে, এত দেবো। ঠিক আছে, আর্টিকেল 14 ক্লিয়ার হলো? আচ্ছা, আর্টিকেল 14 এর পরে আর্টিকেল 15টাও আজকে পড়িয়ে দিই তোমাদেরকে। কি বলছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে পারবে না। স্টেট ক্যানট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। এবার তুই বলবি সবই তো বুঝলাম, কিন্তু আমরা কেন দেখি পরীক্ষার সময় এসসি এসটি দের জন্য রিজার্ভেশন দেওয়া হয়েছে, বা আমরা কেন দেখি মেয়েদের জন্য স্পেশাল প্রভিশন আছে, হঠাৎ করে কেন 33% মেয়েকে রিজার্ভেশন দেওয়া হলো লোকসভার সিটে বা রাজ্যসভার এই বিধানসভার 28টা সিটে? কারণ এই আর্টিকেল 15 এ আরো দুটো সাব ক্লস আছে। একটা হলো আর্টিকেল 15 ক্লস 3, সেখানে বলা আছে স্টেট মহিলাদের জন্য বা শিশুদের জন্য যদি চায় স্পেশাল প্রভিশন আনতে পারে। তার মানে মেয়েদের জন্য যে 33% সিট রিজার্ভ করা হয়েছে ভারতের লোকসভাতে বা 28টা রাজ্যের বিধানসভাতে, সেটা কোনো আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক বা ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়ার মতো ব্যাপার নয়। কারণ রাষ্ট্র চাইলে মেয়েদের জন্য বা শিশুদের জন্য স্পেশাল প্রভিশন আনতে পারে, ইনক্লুডিং রিজার্ভেশন, সেটা আর্টিকেল 15 ক্লস 3 তে বলা আছে। আর তুই বলবি স্যার এসসি এসটিরা বেশি সুবিধা কেন পায়? কারণ সেটা আর্টিকেল 15 ক্লস 4 এ বলা আছে স্টেট যারা আমাদের পিছিয়ে পড়া এসসি এসটি তাদের জন্য কাজ করবে, তাদের জন্য স্পেশাল প্রভিশন নিয়ে আসবে। কারণ ধরে নেওয়া হয় তারা পিছিয়ে পড়া, তাদেরকে আমি রিজার্ভেশন দিয়ে বা অন্য সুযোগ সুবিধা দিয়ে সেম লেভেলে নিয়ে আসবো। তোরা আমাকে প্রশ্ন করবি স্যার অনেকে তো সেম লেভেলে চলে গেছে, তাহলে রিজার্ভেশন কেন বন্ধ হয়নি? হয়নি এই কারণে, কারণ রিজার্ভেশন বন্ধ করতে গেলে সংবিধানকে সংশোধন করতে হবে। আর যেহেতু রিজার্ভেশন আমাদের কাছে একটা ভোট ব্যাংক পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে, তাই কোনো পলিটিক্যাল পার্টি সেই রিস্কটা নিতে চাইছে না। কারণ সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টে সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করাতে হবে, তাই না? সংবিধান সংশোধনী বিল পাস করাতে হবে, কে রিস্ক নেবে যদি মানুষ ভোট না দেয়? সেই জন্য এটা হচ্ছে না। আদারওয়াইজ আর্টিকেল 15 ক্লস 4 কে তুই অ্যামেন্ড করে রিজার্ভেশন তুলে দিতেই পারিস, তাতে সমস্যা কিছু নেই। কারণ সংবিধানের এই পার্টটা বেসিক স্ট্রাকচারের ভেতরে পড়ে না, দিস ইজ অ্যামেন্ডেবল, এটা চাইলে অ্যামেন্ড করা যায়। আর্টিকেল 15 সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এখানে এইটুকুনি, এর থেকে বেশি জানতে গেলে ডাব্লিউবিসিএস, সোজা কথা। এই পরীক্ষার জন্য এইটুকুনি, এর থেকে বেশি জানতে গেলে ডাব্লিউবিসিএস। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর ক্লাস আরো অনেক কিছু, সেখানে সুপ্রিম কোর্টের কেস বলবো, আরো অনেক কিছু আছে। চম্পাকম ডোরাইজম কেস বলতে হবে, আর্টিকেল 46 ডিপিএসপির কথা বলতে হবে, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এর 1951 এর কথা বলতে হবে। দিজ আর নট রিকোয়ার্ড ফর ওয়ান ডে এক্সামস। আর্টিকেল 15 হয়ে গেল। নেক্সট চলে যাও আর্টিকেল 16, ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরির ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে আর্টিকেল 16 এ। এখানেও এক্সেপশন রয়েছে, আর এখানে এক্সেপশন ওই
মেয়েদের জন্য কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল প্রভিশন হতে পারে। যেমন তোরা জানিস, নিশ্চয়ই জানবি, পিএসসি র একটা পরীক্ষা হয় আইসিডিএস সুপারভাইজার, কেউ নাম শুনেছিস পরীক্ষাটার? এক্সক্লুসিভলি শুধু মেয়েরা বসতে পারে। আচ্ছা, এবার তুই বলবি যে স্যার এই পরীক্ষাটা ছেলেরা, আমার সব ছাত্ররা খুব দুঃখ স্যার, এই পরীক্ষাটা আমরা দিতে পারি না, মেয়েরা চান্স পেয়ে যাবে। দেখ, এখন বুঝতে হবে এখানে যে মেয়েদের জন্য শুধুমাত্র চাকরিটা বরাদ্দ করা হয়েছে তার কারণ আছে। আইসিডিএস সুপারভাইজারদের মেন কাজ হলো বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে যে সমস্ত মহিলারা, তারা হয়তো প্রেগনেন্ট বা তারা হয়তো ব্রেস্ট ফিট করায়, তারা কি সমস্যায় রয়েছে, নিউট্রিশন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, সেগুলো তারা শেয়ার করে এই সুপারভাইজারদের সাথে, এবং সেই অনুযায়ী আইসিডিএস সুপারভাইজাররা রিপোর্ট করে সরকারকে, এবং সরকার মহিলাদের জন্য নতুন নতুন স্কিম নিয়ে আসে। তাহলে এই ধরনের কথাবার্তা, যেগুলো মহিলাদের রেসপেক্টেড একটা ব্যাপার থাকে, কারণ এগুলো তো মহিলারা জেনারেলি সমস্ত পুরুষের সাথে খোলসা করে বলে না। হয়তো শহরের মেয়েদের খুব একটা সমস্যা হবে না, বাট যারা একটু গ্রামাঞ্চলে থাকে তারা একটু শাই ফিল করবে। তো কাজের নিরিখে বা কাজের টাইপের নিরিখে কিন্তু এমপ্লয়মেন্ট করাতে হয়। সেই জন্য সরকারের মনে হয়েছে আইসিডিএস এমন একটা কাজ, অঙ্গনওয়াড়ির কাজ এমন একটা কাজ যেটা মেয়েরা অনেক বেশি এফিসিয়েন্টলি হ্যান্ডেল করবে রাদার দ্যান বয়েজ। সেটার কথা মাথায় রেখেই কিন্তু এই পরীক্ষাটা মেয়েদের জন্য রাখা হয়েছে, এবং এটা কিন্তু আর্টিকেল 16 কোনো ভায়োলেশন নয়। ইনফ্যাক্ট ইট ইজ অ্যান এক্সেপশন অফ আর্টিকেল 16। আমি সবাইকে বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে বলো। একটা কাজের তো ভিত্তি হয়, সেই কাজের ভিত্তিতে তো কাজ হয়। সবকিছু তো আমার তোর মর্জি অনুযায়ী হয় না, আমাকে তো দেখতে হবে আইসিডিএস এর কাজটা কি। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো আর এটা হচ্ছে না। আবার এমন কাজও আছে যেটা কিন্তু শুধু ছেলেরা করে। দেখবি মাইনিং, কখনো মাইনিং দেখেছিস? যেগুলো যেগুলো আমরা বলি খনির কাজ, খনি। এবার কি হয়, ওই মাটি খুঁড়ে যে খনির কাজ, সেই ধরনের কাজ কিন্তু একটা, কি বলবো, একটা শারীরিক বল বেশি লাগে এই ধরনের কাজ করতে গেলে। এবং এই খনির কাজে তুই কিন্তু খুব বেশি মহিলা পাবি না। মহিলা করে না আমি বলবো না, কিন্তু সংখ্যাটা অনেক কম। তো ব্যাপারটা দুতরফেরই, মানে এমন ভাবার কোনো দরকার নেই যে এমন কিছু কিছু কাজ আছে যেটা শুধু আবার ছেলেরা করে, মেয়েরা করে না। আইসিডিএস সুপারভাইজারটা খুব একটা জ্বলন্ত এক্সাম্পল, যেটা আমরা সামনে থেকে দেখতে পাই, তাই জন্য এই কথাটা বললাম। ঠিক আছে, তাহলে আর্টিকেল, না, ফায়ার ডিপার্টমেন্ট মেয়েদেরও নেয়, কিছু কিছু ফায়ার ডিপার্টমেন্টের কাজ শুধু ছেলেরা করে, বাট আদারওয়াইজ মেয়েদেরও নেয়। একদম নেয় না সেটা বলা উচিত না, এখন মেয়েরা যথেষ্ট এফিসিয়েন্ট। শিবা চৌহানের মতো মেয়ে, সে চলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড সিয়াচেনে। তোরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিস তো, কারাকোরামে সিয়াচেন, সেখানে চলে যাচ্ছে। তো এখন মেয়েরা সব কাজই করছে, পিছিয়ে একদমই পড়ে নেই। আর যে মেয়ে সিয়াচেনের মতো হাইয়েস্ট ব্যাটেল ফিল্ডে গিয়ে কাজ করছে, তার কাছে আর তবে হ্যাঁ, তোকে এইটুকুনি বলতে পারি, যত পরিমাণে ছেলে কাজ করে সেই পরিমাণে মেয়ে কাজ করে, দেখতে পাস না। ইনফ্যাক্ট আমি তো ছোটবেলায় ভাবতাম যে নার্স মানে শুধু মেয়ে হয়, পরে আমি জানতে পারলাম, আমার পিসি হাসপাতালে ভর্তি হয়েছিল, আমি সেদিন জানতে পারলাম, তখন আমি কলেজে পড়ি, যে ছেলেরাও নাকি নার্স হয়। এটা আমি জানতামই না, বিশ্বাস কর। আমি জানতাম মেয়েরা শুধু নার্স হয়। আমি পরে আমার পিসিমণি ভর্তি হওয়ার পর জানতে পারলাম যে ছেলেরাও নাকি নার্স হয়, তার আগে আমি জানতামই না। বুঝতে পারছিস কি বলতে চাইছি? কি ছেলেরা নার্স হয়? ছেলেরা নার্স হয় আমি জানতাম না। ঠিক আছে, হ্যাঁ, হয় হয় হয়, হ্যাঁ, সংখ্যা অনেক কম। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখলাম। কালকে, আচ্ছা, কালকে তো আমাদের নর্মাল ক্লাস যেমন হয় হবে। আমাদের নর্মাল ক্লাস কালকে 7:30 থেকে। কালকের ক্লাসে আমরা আর্টিকেল 17 থেকে ডিসকাশন করব। থ্যাংক ইউ সবাইকে। চলো, ভিডিওটা আমি ক্লাসের পরে দিয়ে দেবো, তারপর তোমরা সময় করে পেয়ে যাবে, 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো, বল না কোশ্চেন বল। না, রাষ্ট্রপতি যদি কখনো পরামর্শ নেয়, রাষ্ট্রপতি পরামর্শ নেয় হলো সুপ্রিম কোর্টের থেকে। এটার কথা আর্টিকেল 143-এ লেখা আছে। এটাকে আমরা বলি অ্যাডভাইজারি জুরিসডিকশন।
রাষ্ট্রপতি কিছু কিছু ব্যাপারে পরামর্শ নিতে পারে, সেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের থেকে নেবে। ঠিক আছে? না, সেটা ভুল নিতেই পারে, সেটা এখন কোথাও থেকে তুই যেখান থেকে বলছিস সেটা ভুল করছিস হয়তো। এটা আর্টিকেল 143 তে লেখা আছে যেটা, সেটাই। এবার আমি জানি না এক্স্যাক্টলি তুই কি প্রশ্ন করেছিস, মানে তুই কি এটা বলছিস যে ধর আজকে কোনো এক্সিকিউটিভ ডিসিশন যখন নেবে, শালিনী আসছি তোর কাছে, একটু মিউট কর। ধর এখন যদি কোশ্চেনটা দেয়া থাকে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো এক্সিকিউটিভ ডিসিশন নেবে, তার মানে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করবে, ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করবে, সিএজি কে অ্যাপয়েন্ট করবে, কোনো একটা রাজ্যের গভর্নরকে অ্যাপয়েন্ট করবে, সেক্ষেত্রে কার থেকে পরামর্শ নেয়? সেক্ষেত্রে প্রাইম মিনিস্টারের থেকে নেয়। তো ডিপেন্ড করছে কোশ্চনটা কি আছে, সেইর ওপর উত্তর হবে। তুই আমাকে এক্সাক্ট, মানে এখানে আইনি পরামর্শ বা এরকম কিছু বলা হয়নি, তাই তো? তাহলে আমি প্রাইম মিনিস্টার আনসার নেব। বুঝতে পেরেছি। আমি ভেবেছি বোধহয় তুই লিগাল পারমিশন মানে পরামর্শের কথা বলছিস, নর্মাল পরামর্শের কথা বলা হচ্ছে। তার মানে আজকে রাষ্ট্রপতি একজন পশ্চিমবঙ্গের গভর্নরকে অ্যাপয়েন্ট করছে, তাহলে রাষ্ট্রপতি কি নিজেটাকে অ্যাপয়েন্ট করে? না, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী কাজ করে। আর্টিকেল 74 ক্লজ 1, যেখানে বলা আছে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রাইম মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী কাজ করবে। তাহলে অ্যাডভাইস মানে কি? পরামর্শ। তাহলে আনসার হবে প্রাইম মিনিস্টার। বোঝাতে পারলাম? আর যদি আইনি পরামর্শ হয় তাহলে সুপ্রিম কোর্ট, লিগাল অ্যাডভাইস হলো সুপ্রিম কোর্ট। শালিনী কোশ্চেন কর, কি বলছিলিস? প্রাইম মিনিস্টার আনসার হবে, কারণ প্রাইম মিনিস্টার ঠিক করে দেয় কে কে কোন মন্ত্রী কে হবে। প্রাইম মিনিস্টার বলে দিল অমিত শাহকে আমি মন্ত্রী করছি বলে 30 জন নাম বলে দিল, তারা মন্ত্রী। এবার প্রাইম মিনিস্টার নিজেই ঠিক করে কাকে কোন দপ্তর দেবে, আর তাদেরকে অ্যাপয়েন্ট করে হলো প্রেসিডেন্ট। তার মানে ক্যাবিনেট ফরমেশন কে করে? প্রেসিডেন্ট। কার পরামর্শ করে? প্রাইম মিনিস্টারের পরামর্শ করে। ঠিক আছে, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন নেই? চলো তাহলে কালকে সন্ধ্যে 7:30টায় সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।